যদি প্রথমে শুরু করি সেটা হচ্ছে আপনি কোন দলকে সাপোর্ট করেন আগে সেটা বলেন। আসলে আমি বাংলাদেশ দলকে সাপোর্ট করি। সেটা তো আমরা সবাই। আর ফুটবলের যে উন্মাদনা চলছে সেখানে আসলে বাংলাদেশের সমর্থক দুই ভাগে বিভক্ত, ব্রাজিল আর আর্জেন্টিনা। আমি আসলে ব্রাজিলের সাপোর্টার। যাক, শুনে ভালো লাগলো, কারণ আমি নিজেও তাই। যাক, এবার একটু বোধহয় আলোচনাটা আরেকটু ভালো করে করা যাবে। আচ্ছা, আমরা আসলে এই খবর তো অবশ্যই আমরা থাকবে আমাদের, কিন্তু তার মাঝামাঝি আমরা আসলে আলোচনা করতেই চাই যেহেতু রাজনীতির খবরগুলো নিয়ে। সেটি হচ্ছে যে আমরা দেখেছি বাজেট ঘোষণা হয়েছে। বাজেট ঘোষণার পর কেউ কেউ বলছেন জনবান্ধব, কেউ কেউ বলছেন বিনিয়োগ বান্ধব, কেউ কেউ বলছেন যে মূল্যস্ফীতি এবং একই সাথে রাজস্ব কর যেই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি পূরণ করার ক্ষেত্রে আসলে সরকারের বেশ বেগ পেতে হবে। ছোট করে যদি একটু আলোচনা শুরু করি, আপনার দৃষ্টিতে বাজেট এবারে বাজেটটা কেমন হলো? মানে বিগত জাতীয় নির্বাচনের পর এই নির্বাচিত সরকার তার ৩ মাস পরই এই বাজেটটা আসলো এবং আমরা অনেক দিন পর দেখলাম একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার বাজেট দিয়েছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে তারা জনগণের ভোটে সংসদে প্রতিনিধিত্ব করছে এবং আমরা দেখেছি যে একটা সংসদীয় গণতন্ত্রের একটা বাস্তব চিত্রর মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দলের একটা আনুষ্ঠানিক উপস্থাপনার মধ্য দিয়ে এই বাজেটটা পেশ হয়েছে। সেটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং এই বাজেট নিয়ে আসলে আমরা গতানুগতিক কথাই শুনছি, যেটা সব সময় হয় যে সরকারি দল বলে যে এই বাজেট গণবান্ধব এবং এই বাজেট দেশকে এগিয়ে নিয়ে যাবে। মানে বিপরীতে সবসময় বিরোধী দল বলে এই বাজেট হচ্ছে গরিব মারার বাজেট, গতানুগতিক কথাবার্তা যেটা আসে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আলোচনা হচ্ছে, এটা সংসদে হচ্ছে, সংসদের বাইরে হচ্ছে। এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি, যেটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কোনো কিছু একপেশে হচ্ছে না, আনচ্যালেঞ্জ কিছু যাচ্ছে না। আর আমি এই বাজেট যেটা হয়েছে আমি আশাবাদী, কারণ হচ্ছে একটা খুব কমন একটা কথা গতানুগতিক যে এই বাজেট বাস্তবায়ন হবে না বা এই বাজেট উচ্চাভিলাষী অথবা এই বাজেটে ঘাটতি অনেক ঘাটতি নিয়ে এই বাজেট শুরু হয়েছে অথবা রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা হবে না। আমি কিন্তু সেটা মনে করি না, এই কারণে যে আপনি দেখেন, আপনি যদি সুশাসন নিশ্চিত করতে পারেন এবং রাজস্ব ব্যবস্থাপনা এবং ব্যয় এই দুইটা জায়গায় যদি আপনি স্বচ্ছতা এবং সততা নিশ্চিত করতে পারেন তাহলে এই বাজেট বাস্তবায়ন সম্ভব। কারণ আমাদের হয় কি বলে না যে আমাদেরটা হচ্ছে ম্যাক্সিমাম বরাদ্দের হচ্ছে অপচয় হয়ে যায়, দুর্নীতি হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি দুর্নীতি সামাল দিতে পারেন এবং আপনি যদি সব জায়গায় কাজের রাজস্ব আহরণ থেকে শুরু করে সব জায়গায় যদি আপনি জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু এই রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা কিন্তু সম্ভব। আপনাকে শুধু সুশাসন নিশ্চিত করতে হবে এবং সিস্টেমের উপর সব দাঁড় করাতে হবে। আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আপনি কর দিচ্ছেন, আমিও দিচ্ছি, আরও একজন দিতে চাই, কিন্তু সেই দেয়ার যে সুযোগটা সেটা আপনাকে সহজ করতে হবে। হ্যাঁ, এইরকম লোক কিন্তু আপনি খুব কম পাবেন যে আছে না যে দেব না, ই করবো না, এরকম না। কিন্তু সাধারণ মানুষ কিন্তু সবসময় সহজ পদ্ধতিটা চায়। আপনি যদি সহজ পদ্ধতি তাদের দিতে পারেন তাহলে কিন্তু এখন আপনি কর দিতে গিয়ে যদি নানা ধরনের ঝামেলায় পড়েন, নানা ধরনের প্রতিবন্ধকতায় পড়েন তাহলে কিন্তু এটা ফ্রুটফুল হয় না। সেহেতু আমি মনে করি এই বাজেট পেশের সাথে কিন্তু এরকম কিছু দিক নির্দেশনা আছে যে কোন কোন খাত থেকে কত কর আসবে বা শুল্ক আসবে, কিভাবে আসবে সেটা আছে। সেটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে সম্ভব। একই সাথে আমি বলবো যে ব্যয় বেড়েছে। হ্যাঁ, তো এখানেও কিন্তু ঢালাও সমালোচনা হচ্ছে। ধরেন একটা খুব আজকে বোধহয় বেশ কয়েকজন এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে, আরও অনেকেই বলেছেন যে ব্যয় বেশি, এত ব্যয় কিভাবে মিটাবে? ব্যয় মিটাবে আয় থেকে। হ্যাঁ, এখানে আয়টা আপনার নিশ্চিত করতে হবে। আয়টা নিশ্চিত করবেন কিভাবে? সেই প্ল্যান কিন্তু আপনি দিয়েছেন। এখন আপনার এই প্ল্যানটা, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেখানে আপনি সফল হলে ব্যয় কোনো বিষয় না। আর হচ্ছে আপনার আর একটা সমালোচনা হচ্ছে যে দেখেন এই যে কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড, এটার যে বড় একটা অ্যামাউন্ট যেটা দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের এটা নতুন করে আসে নাই। আমাদের কিন্তু সিএসআর ফান্ড সবসময় ছিল একটা বড় অ্যামাউন্ট সামাজিক সুরক্ষার আওতায়, যেটা ওই জায়গা থেকেই কিন্তু
বরাদ্দটা এভাবে ডিস্ট্রিবিউট এভাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়েছে। আমরা আপনি আছেন আমাদের সাথে যেহেতু অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, আমরা তাদের কাছেও যেতে চাই। যুক্ত হয়েছেন কামরুজ্জামান রতন, বিএনপির দলীয় সংসদ সদস্য, এবং একই সাথে আছেন মার্দিয়া মমতাজ, জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য। অনেক ধন্যবাদ এবং স্বাগত একাত্তর জার্নালে যুক্ত হয়েছেন আপনারা। মার্দিয়া মমতাজ, আপনার কাছে একটু জানতে চাই যে বাজেটটি আপনারা বলছেন যে এটি লুটপাটের বাজেট। কেন আপনাদের মনে হচ্ছে যে এখানে লুটপাটের বাজেটের মতো ঘটনা ঘটবে আবারও? আমি প্রশ্নটা শুনতে পাইনি, আরেকটু আপনারা এরই মধ্যে বাজেটটি নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন এবং জি। সেখানে আপনারা বলছেন যে এই বাজেটটি উচ্চাভিলাষী এবং বিদেশি ঋণ নির্ভর এবং লুটপাটের বাজেট। কেন আপনাদের মনে হচ্ছে যে এই বাজেটের মাধ্যমে লুটপাট হবে? আচ্ছা, আমি আপনাকে প্রত্যেকটা জায়গার একটা উদাহরণ দিব। এর আগে আমি আপনাকে সহ যারা সমালোচক হিসেবে আছেন এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম আলাইকুম বলছি। আম, একটা কথা হচ্ছে যে বিদেশি ঋণ নির্ভর তো অবশ্যই, এবং আমাদের জন্য আসলে আমাদের মতন দেশের জন্য বিদেশি ঋণ নির্ভর হয়ে না হওয়াটা এক্ষুনি এই মুহূর্তে সম্ভব না। তবে এখানে কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে এমন কিছু জায়গা আছে যেগুলো ঠিক স্পষ্ট না। যেমন আমি যদি আপনাকে এডুকেশন বাজেটের কথাই বলি, এডুকেশন বাজেটে 3টি মন্ত্রণালয় মিলিয়ে যে ব্যয় দেখানো হয়েছে সেগুলো যোগ করে যেটা হয়, অর্থমন্ত্রী যখন বললেন তখন সেই বাজেট থেকে প্রায় 14,000 কোটি টাকা বেশি চাওয়া হয়েছে। এই ধরনের গ্যাপ প্রত্যেকটা জায়গায় আছে। হ্যাঁ, তো এটার জায়গাটা আমাদের কাছে পরিষ্কার না। যেমন ধরেন 3টি মন্ত্রণালয় মিলিয়ে 1,22,00,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা যেখানে বাজেট, 3টি খাত মিলিয়ে সেখানে চাওয়া হয়েছে 1,36,000 কোটি টাকা। বাকি 14,000 কোটি টাকাতে খরচ হবে, এটার কোনো ব্যাখ্যা নাই। এই জন্যই এই জায়গাটাতে আমরা আসলে সন্দিহান। কারণ দেখেন, বৈদেশিক ঋণ যখন আমরা নিতেই থাকি তখন সেটা যখন আবার শোধ করা শুরু হয় তখন সেটা এইমাত্র যে শিশুটি জন্মগ্রহণ করলো সেও মাথার উপরে একটি ঋণ নিয়ে জীবন শুরু করে। এটার উপরে নির্ভরশীলতা কমানো গেলে এবং এই ফাঁকা জায়গাগুলো বন্ধ করা গেলে আমরা বলতে পারতাম যে লুটপাটের ব্যাপারে অন্তত সরকার মনোযোগী আছেন। আমার মনে হয় এটার জন্য সময় আছে, এটা এখনো কারেকশন করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে কথা বলেছি সেটার জন্য একটু রাজস্বের দিকে দেখতে হবে। যেখানে আমরা 7.5% কথা শুনছি সেটা রাজস্ব দিয়ে মেটানো হবে, সেটা এই বছর 4%-এর বেশি আমরা কিন্তু রাজস্ব উঠাতে পারিনি, তাই না? তো এই গ্যাপটা কিভাবে পূরণ করা হবে বা স্ট্রাকচারালি কি চেঞ্জের মাধ্যমে আসলে এই কালেকশনটা বাড়ানো হবে সেটার কোনো ডিরেকশন আমরা দেখিনি। তো আমাদের কাছে এই ব্যাপারগুলোতেই আমরা আরেকটু ক্লারিফিকেশন এই চাই। ধরনের আপনারা মনে আর করছেন। বাংলাদেশে আসলে বাজেটে কিছু আপনার আপনার বক্তব্যটি আমরা একটু পরিষ্কার হয়তো শুনতে পাইনি, আংশিক বুঝতে পেরেছি, কারণ সম্ভবত নেটওয়ার্কের একটু ঝামেলা আছে। পরবর্তীতে নিশ্চয়ই আবারও সংযোগটা ঠিকমতো হবে আশা করি। কামরুজ্জামান রতন, সবাই আসলে বলছে যে যেই রাজস্ব ঘাটতির কথা বারবার বলা হচ্ছে, রাজস্ব আদায়ের যে প্রক্রিয়াটি সেটি কিভাবে পূরণ করা হবে, সেটি আমরা পাবো কিভাবে, এই বিষয়টি আসলে পরিষ্কার করাটা খুব জরুরি এবং বিরোধী দলও তাই মনে করে। মার্দিয়া মমতাজ আপাকে লক্ষ্য করেই আমি আলোচনার আমার স্থির লক্ষ্যবস্তু ঠিক করেছি। মার্দিয়া মমতাজ আপাকে বলতে চাই, আল্লাহ তাআলা তো বলছেন আশা সহকারে ভরসা করতে। তা আমি রিয়েলিজমের উপর, রিয়েলিস্টিকের উপর আমি যদি মানে অপটিমিজম না হই, আমি আশাবাদী যদি না হই, আমি কি করব? জাতি তো একটা প্রত্যাশা নিয়েই তো জাতীয়তাবাদী দল তারেক রহমানকে ক্ষমতায় মানে দায়িত্বে পাঠিয়েছে। এখন আমরা সবাই জানি ক্ষণভঙ্গুর যে অর্থনীতি, এটার উপর আমার কি কি করণীয় তারই লক্ষ্য রেখে একটা বাজেট ঘোষণা করেছে। এবং এই বাজেটের উপর পক্ষে বিপক্ষে আমি তো আশাবাদী মানুষ। তো মার্দিয়াপা এই প্রথম দেখলাম যে বাংলাদেশে একটা বাজেট ঘোষণার পরে যে মানুষের ভিতরে যে হতাশা বা একটা দিক বিদিক হয়ে সে তার জীবনকে স্থির না করার যে একটা প্রবণতা বা তার যে ওই লক্ষণটা কিন্তু এখন আমরা এই বাজেটের পর আমরা দেখিনি। এটা একটা লক্ষণীয় একটা মানে উল্লেখ করার মতো একটা দৃষ্টান্তর কথা আমি বললাম। তারপর দেখেন বাজেটের পেপারটাকে আমরা ছুঁড়ে ফেলে দেই রাস্তায়, অর্থমন্ত্রীর আমরা কুশপুত্তলিকে দাহ করি,
এটা কিন্তু মানুষের দ্রোহের থেকে এটা হয়। মানুষ যদি আশাবাদী নাই হয়, আমার মনে হয় ওইখানে কিন্তু প্রাথমিক যে মানুষের যে যতটুকু বাজেট তো সবাই ওইভাবে বোঝে না। 60টা জিনিসের উপর, দৈনন্দিন জীবনের 60টা জিনিসের উপর এই সরকার সরাসরি ভ্যাটটা উঠিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খানুভাবে যখনই আমরা এটার মধ্যে যাব, মূলত কি আমার ঋণ নির্ভরতা বদলে আমি বিনিয়োগ নির্ভরতার একটা আমরা বাজেট দেখেছি, কর্মসংস্থানের আমরা সুযোগ দেখেছি, শিক্ষা স্বাস্থ্য খাতে যে পরিমাণ ডিজাস্টার ছিল একটা বাংলাদেশের অবকাঠামোতে, প্রতিটা জায়গায় কিন্তু এই সরকার টাচ করেছে। হ্যাঁ, আমার সেইখানে কতটুকু, আমি যতগুলো এইখানে আমাদের বাজেটের যে আলোচনাগুলো আসছে, প্রস্তাবনাগুলো, এই প্রস্তাবনাগুলো কিন্তু সংসদে এটা নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে ট্রেজারি বেঞ্চ আমরা এবং জাতীয় এই যে আমাদের আমাদের জামাত এবং এনসিপি সবাই কিন্তু আমরা আলোচনা করি, কিন্তু এখানে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানু আলোচনার কিন্তু পর্যাপ্ত কিন্তু সুযোগ এখানে রয়ে গেছে। তারপর যে প্রস্তাবনাগুলো আসছে, এটা যদি জনগণের কাছে যদি একেবারে বেমানান হয় এবং যেটাকে আসলেই আমরা শুনেন, আমরা আশাবাদী কেন হব না? আমরা কি পশ্চাৎমুখী রাজনীতি বা পশ্চাৎমুখী ভবিষ্যতের জন্য আমি ফিরে যাব? মানুষ তো আমরা আশাবাদী। আমাকে যদি আমি আশাবাদী না হই, তাহলে এই যাত্রাটা তো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। সেখানে আমার সরকার যেসব পরিকল্পনাগুলো হাতে নিয়েছে, তা যদি 75% যদি সফলভাবে বাস্তবায়ন করা যায়, এবং এই বাজেটের মধ্যে কিন্তু শ্রেণী পেশা ধর্ম বর্ণ সবাইকে কিন্তু অ্যাকোমোডেট করে, সবাইকে কিন্তু বিবেচনা রেখে কিন্তু এই বাজেটটা হয়েছে। আমি মনে করি এখানে আলোচনার অনেক সুযোগ আছে, এবং সরকার যখন একটা বাজেট দেয় তখন ওই সরকারের মধ্যে কিন্তু দায় দায়িত্ব পুরোপুরিটা চলে আসে। এখন বিরোধী দল আমাদেরকে কতটুকু সহযোগিতা করবে বা সত্যিকারের যেটা জনগণের উপর চাপ প্রয়োগ করা হবে বাজেটের এই সবকিছু আদায় করার জন্য, সেখানে যদি সত্যিকার জনগণের উপর যদি অতিরিক্ত চাপ পড়ে যায়, সেখানে তো বিরোধী দল তো অবশ্যই এটার প্রতিবাদ করতে পারে। এখন আপনারা রাজপথের প্রতিবাদটাকে আপনারা কতটুকু যৌক্তিক এবং কতটুকু জনগণ গ্রহণ করে, এটাই কিন্তু মাধ্যমে আপনাদেরকে এটা বুঝতে হয় এবং বুঝে কিন্তু সমালোচনা করতে হবে। আজকালকার মানুষ কিন্তু খুবই সচেতন, এবং সতর্কভাবে যদি আপনি কথা না বলেন, আপনি দেখবেন যে আজকে চিন্তা করতে হবে, আমি যদি ক্ষমতায় থাকতাম আমাকে যে স্তূপের উপর আমাকে যেই বাজেটটা দিতে হতো সেটা আপনি কোত্থেকে আসতো? সেটাকে আসমানি ফেরেশতারা, আবাবিল পাখি বা কোনো কি আল্লাহ তাআলা গায়েবী মদদ দিয়ে কি আমাদের কি সেই বাজেটটা পুরোপুরি করার মতো কি আল্লাহ আমাদের সুযোগ করে দিতেন? আমি মনে করি সরকার যতটুকু বাজেট দিয়েছে মানুষের সামনে দিয়েছে। যদি এইখানে এই বাজেটের বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয়তাবাদী দল বিএনপি যদি ভুল করে, এই সরকার যদি ভুল করে, বিরোধী দল হিসাবে আপনার তো বেনিফিট পাবেন। আমার মনে হয় সরকারের বাস্তবতা, দেশের অর্থনৈতিক ভিত কোথায় আমরা এর দায়িত্বটা নিয়েছে, ওর পরে যে দায়িত্বটার জন্য যে বাজেট পরিপূর্ণ ভাবে এইটা বাস্তবায়নের জন্য যতটুকু করা দরকার বিএনপি চেষ্টা করবে। আপনারা সংসদে থেকে বিএনপির যতগুলো জায়গায়, যেই জায়গায় এইগুলো বাজেটগুলো পূরণ করতে পারবে না, আমার মনে হয় সেখানে সমালোচনার জায়গা আছে, প্রতিবাদের জায়গা আছে, ওয়াকআউটের জায়গা আছে। আমার মনে হয় গঠনমূলক সমালোচনা এবং বাস্তবতার মধ্যে বিএনপিকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমরা আশা করব আজকের যে বিরোধী দল, সম্মানিত বিরোধী দল আমাদেরকে অবশ্যই সহযোগিতা আপনারা করবে। হচ্ছে বিরোধী দলের কাছে সহযোগিতা চাচ্ছেন বাজেটটি অবশ্যই বাস্তবায়নের ক্ষেত্রে।